আগরতলা। আগরতলার নামটি ষড়যন্ত্র মামলা হিসেবে হোক কিংবা ত্রিপুরার রাজধানী হিসেবে হোক, আগরতলা নামটি শুনেননি এমন লোক হয়তো কমই আছে। বাংলাদেশের সবচেয়ে নিকটবর্তী ভারতীয় রাজ্য ত্রিপুরার রাজধানী হলো এই আগরতলা। আপনি যদি কম খরচে বিদেশের স্বাদ নিতে চান তাহলে আগরতলা হতে পারে আপনার জন্য বেস্ট। অনেকেই হয়তো ভাবেন আগরতলায় দেখার মতো কিছুই নেই। তাদের উদ্দেশ্যে আমি বলবো, কম খরচে কেউ যদি ভারতের কোনো সুন্দর স্থান ভ্রমণ করতে চান তাহলে আগরতলা ত্রিপুরা হতে পারে সর্বশ্রেষ্ঠ জায়গা। রাজকীয় বাড়ি, জলের প্রাসাদ, বন্যপ্রাণীর অভয়ারণ্য, উঁচু উঁচু পাহাড়, সবুজ গালিচার মতো ছেয়ে থাকা চা বাগান, মনোমুগ্ধকর আঁকাবাঁকা রাস্তা, পাহাড়ি ঝর্ণাসহ উনকুটির মতো তীর্থস্থান কি নেই ত্রিপুরায়। বন্ধুরা, আমাদের 6 দিনের ত্রিপুরা ভ্রমণ গল্পে রাজধানী আগরতলা সহ ত্রিপুরার সকল সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরব। বাদ যাবে না মেঘালয় কিংবা সিকিমের মতো সুন্দর আর সুউচ্চ পাহাড়, জাম্পাই হিল। পাশাপাশি তুলে ধরব কিভাবে কম খরচে ঢাকা থেকে আগরতলা যেতে পারবেন। শুধু তাই নয়, কোথায় থাকবেন, কোথায় খাবেন আর ঘুরবেনই বা কোথায়। বন্ধুরা, চলুন তলে আর কথা না বাড়িয়ে ঢাকা থেকে ত্রিপুরা ভ্রমণের প্রথম পর্বটি শুরু করা যাক। বাংলাদেশ থেকে সড়ক, বিমান ও রেল 3টি মাধ্যমেই আগরতলা যেতে পারবেন। তবে আপনি যদি ভ্রমণটাকে একটু বাজেট ফ্রেন্ডলি করতে চান তাহলে রেলপথকেই আপনি বেছে নিতে পারেন। আমরা 1 সপ্তাহ আগে ট্রেনের টিকিট অনলাইনে কাটতে গিয়ে দেখি ট্রেনের সব টিকিট বুক হয়ে গেছে। আমি সহ আমার সকল ভ্রমণসঙ্গীর ইচ্ছে ছিল ট্রেনে করে আগরতলা যাবে। যেহেতু ট্রেনের টিকিট পেলাম না, তাই ভাবলাম স্ট্যান্ডিং টিকিট কেটেই আগরতলা যাব। যাত্রা পথও যেহেতু খুব একটা বেশি না, যেই কথা সেই কাজ। সপ্তাহের প্রতিটি দিন বেশ কয়েকটি ট্রেন ঢাকার কমলাপুর থেকে আখাউড়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। আমরা পারাবত এক্সপ্রেসের সকাল 7:45-এ যে ট্রেনটি রয়েছে সেটাতে যাব বলে খুব সকাল সকাল বাসা থেকে বের হয়ে গেলাম। বাসা থেকে বের হওয়ার আগেই চেক করে নিলাম পাসপোর্ট সহ বর্ডারে যে সকল ডকুমেন্ট লাগে তার সব কিছু সঙ্গে আছে কিনা। স্টেশনে পৌঁছেই দেখি সেই চিরাচরিত কর্মব্যস্ত স্টেশনটিতে সবাই কোথাও না কোথাও যাওয়ার জন্য ব্যস্ত। হাতে যেহেতু সময় খুব কম, আবার টিকিটও কাটা হয়নি, তাই আমরা দ্রুত আমাদের ট্রেনটি খোঁজার চেষ্টা করলাম। যাই হোক, আমরা ভুল অ্যাপার্টমেন্টে থাকার কারণে রং রাস্তাকে বেছে নিলাম সঠিক অ্যাপার্টমেন্টে যাওয়ার জন্য। আপনারা তো সবাই জানেন আমরা বাঙালিরা খুব অলস জাতি, যে দিক দিয়ে সহজেই সেই পথই বেছে নিই, সেটা হোক ভুল কিংবা অবৈধ পথ। যাই হোক, আমাদের ট্রেনটির সামনে আসার পর স্ট্যান্ডিং টিকিট কাটার জন্য বেশ কয়েকজন টিটির সাথে কথা বলি। শেষমেশ 800 টাকায় 5টি স্ট্যান্ডিং টিকিট কেটে নিলাম। তবে প্রথম টিটি আমাদের কাছে 1500 এবং দ্বিতীয় টিটি 1000 টাকা চেয়েছিল। তাই আমার পরামর্শ থাকবে, স্ট্যান্ডিং টিকিট কাটার সময় ভালোভাবে যাচাই বাছাই করে তারপর টিকিট কাটবেন। আসসালামু আলাইকুম, আমি সুজিত, আপনাদেরকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে স্বাগতম। তো এখন আমরা এই ট্রেনটিতে উঠবো এবং এটায় চড়েই আমরা সেই ব্রাহ্মণবাড়িয়া যাব প্রথমে। আর আমাদের এই ভ্রমণ সঙ্গী হিসাবে আছে আমার আরও 4 বন্ধু। তো বরাবরই এরা থাকে আমার সাথে। আছে সজীব, তাকে তো বরাবরই দেখে থাকেন। এছাড়াও আছে প্রিয়নাথ। তো যাই হোক, আরও 2 জন আছে। তো আপনাদেরকে যেতে যেতে সবার সাথে পরিচয় করিয়ে দিব। ইন্ট্রোটা দিয়েই ট্রেনের ভিতর যখন প্রবেশ করি দেখলাম বগিটি মোটামুটি ফাঁকাই আছে। তো যাই হোক ভিউয়ার্স, আসলে আমরা 1 সপ্তাহ আগে ট্রেনের টিকিট কাটার জন্য চেষ্টা করেছিলাম, বাট আসলে ট্রেনের টিকিট ফুল থাকার কারণে কাটতে পারিনি। এখন স্ট্যান্ডিং টিকিট কেটে আমরা যাচ্ছি আর কি। তো যাই হোক, এই মুহূর্তে আমরা একটা সিটে বসে আছি, এটা অন্য কারো সিট। তো যদি সে আসে আমাদের এই সিটটা ছেড়ে দিতে হবে। তো আপাতত আমরা এই সিটে বসছি। তো আমাদের পুরো এই যাত্রাপথটা আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে। তো আপনারা যদি কখনো এই ঈদের সময়টাতে যেতে চান সেক্ষেত্রে প্রায় 2 সপ্তাহ আগে ট্রেনের টিকিট কাটার চেষ্টা করুন, মানে যে দিন থেকে দেওয়া শুরু করে আর কি। যাই হোক, এখনই আমাদের ট্রেন জাস্ট টাইমে কমলাপুর ছেড়ে দিল। তো যাই হোক ভিউয়ার্স, আসলে আমাদের ট্রেন 7:45-এ ছাড়ার কথা এবং
জাস্ট টাইমে আমাদের ট্রেনটা কিন্তু ছেড়ে দিল। তো এখানে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করি। আসলে আমরা তো প্রথমে বললাম যে আসলে ট্রেনের টিকিট পাইনি, তাই স্ট্যান্ডিং টিকিট কেটে যাচ্ছি আর কি। তো এই স্ট্যান্ডিং টিকিট কাটার ক্ষেত্রে প্রত্যেকটা বগিতে আলাদা আলাদা কিন্তু টিটি থাকে। তো প্রথম টিটির সাথে যখন আমরা কথা বলি, আমরা ছিলাম টোটাল 5 জন। তো আমাদের কাছে 300 টাকা করে 1500 টাকা বলছে যেহেতু ঈদের টাইম। তারপর আমরা যখন আরেকটা বগিতে আসি তখন সে চাইছে 5 জনে 1000 টাকা। তারপর একটু আগাতে আমরা যখন আরেকটা বগিতে টিটির সাথে কথা বলি তখন সে বলছে 800 টাকা। তো বুঝতে পারছেন যে আসলে যে কী পরিমাণ এখানে হয় আর কি, বার্গেটিং হয়। তো আপনারা অনেকেই হয়তো ভাবছেন আমরা স্ট্যান্ডিং টিকিট কেটেছি অথচ সিটে বসে কেমনে যাচ্ছি। আসলে সিটিতে আমরা বেশিক্ষণ বসতে পারিনি। এয়ারপোর্ট থেকে যখন সিটের যাত্রী ওঠে তখন সিটটি আমাদের ছেড়ে দিতে হয়, পরে পুরোটা পথ দাঁড়িয়েই আমাদের যেতে হয়। বর্তমানে বাংলাদেশে যে ট্রেনের যে ব্যবস্থা, আপনারা এটা আসলে নিজের চোখে দেখেন। মানে এত মানুষ ঈদে নারী ট্রেনে এসে যায়। আসলে যাদের বাড়ি ঢাকার থেকে বহু দূর, আসলে এটা আমরা অনেক সময় উপলব্ধি করতে পারি না যে কেন এত কষ্ট করে যায়। আসলে তাদের সাথে যখন আমরা মিশি তখন আসলে বোঝা যায় যে কেন এত কষ্ট করে যায়। ছুটে চলেছে আমাদের ট্রেন তার দুর্বার গতিতে কোনো এক নির্দিষ্ট গন্তব্যে। আর প্রকৃতির হিমেল হাওয়ায় গ্রাম বাংলার এই প্রকৃতি যতই দেখছি ততই যেন মুগ্ধ হচ্ছে। এক আপু তো প্রকৃতির এই হিমেল হয় নিজেকে হারিয়ে ফেলল। চলুন যেতে যেতে বাংলাদেশের ট্রেন চালু হওয়ার সংক্ষিপ্ত ইতিহাসটা একটু জেনে নেওয়া যাক। সেই ব্রিটিশ শাসনামলে 1862 সালে বাংলাদেশে প্রথম রেলওয়ের কার্যক্রম শুরু হয়। 19বিংশ শতাব্দীতে ইংল্যান্ডের বিভিন্ন রেল কোম্পানি ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে ছোট ছোট রেলপথ সেকশন চালু করতে থাকে। প্রথম দিকে শুধুমাত্র অর্থনৈতিক কাজের জন্য রেলপথ চালু করা হলেও ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে নামক কোম্পানি প্রথম বাংলাদেশে রেলপথ স্থাপন করে। যাত্রাপথ কম হয়, বিরক্ত হওয়ার আগেই আমরা পৌঁছে গেলাম আখাউড়া রেল স্টেশনে। তো যাই হোক ভিউয়ার্স, দীর্ঘ প্রায় 3 ঘন্টা জার্নি শেষে আমরা ঢাকা থেকে সেই আখাউড়া রেল স্টেশনে পৌঁছে গেছি। তো কিছুক্ষণের মধ্যেই আমরা এই ট্রেন থেকে নামবো। তো যাই হোক ভিউয়ার্স, দীর্ঘ 3 ঘন্টা জার্নি শেষে আমরা ঢাকা থেকে সেই আখাউড়া রেল স্টেশনে পৌঁছে গেছি। রেল স্টেশনে পৌঁছে যদি সকালের নাস্তা না করা থাকে তাহলে করে নিতে পারেন, কারণ বর্ডার এরিয়াতে খাবার জন্য তেমন কোনো হোটেল বা রেস্টুরেন্ট পাবেন না। আবার ইমিগ্রেশনে কত সময় লাগে তারও ঠিক নেই, তাই এখান থেকে সকালের নাস্তা করে নেওয়াটাই ভালো হবে। যাই হোক, রেল স্টেশন থেকে 100 টাকায় একটি অটো রিজার্ভ করি আখাউড়া বর্ডার পর্যন্ত। তো যাই হোক, এই যে আখাউড়া বর্ডার, সেই বর্ডার থেকে আমরা 5 জন একটা অটো রিজার্ভ নিয়েছি। এখানে আমাদের অটো ভাড়া নিয়েছে 100 টাকা আর কি। তো আপনারা যদি আখাউড়া বর্ডার থেকে আখাউড়া স্টেশন থেকে বর্ডার পর্যন্ত যেতে চান সেক্ষেত্রে হয়তো জনপ্রতি আপনার 20 থেকে 30 টাকা নিবে আর কি, রিজার্ভ নিলে একটু কম নেয়। তো যাই হোক, আসলে এই যে আপনার আখাউড়া স্টেশন থেকে যে বর্ডার পর্যন্ত রাস্তাটা আসলে খুবই সুন্দর একটা রাস্তা আর কি। আর আপনার যে আবহাওয়াটা সেটা কিন্তু বেস্ট। এখন কিন্তু প্রচণ্ড গরম, কিন্তু গরমের মধ্যেও এই যে যাচ্ছি এখন কিন্তু আমাদের খুব আসলে সত্যি বলতে রিল্যাক্সই লাগতেছে। আর দুই ধারে যে গ্রামীণ প্রকৃতি আপনাদেরকে একটু দেখাই কত সুন্দর, দুই ধারে যে সুন্দর গাছ লাগানো আছে। সত্যি গ্রাম বাংলার এই মেঠোপথের সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে বর্ডারে পৌঁছে গেলাম টেরই পেলাম না। তো যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু একবারে যে আখাউড়া বর্ডার সেই বর্ডারে কিন্তু চলে আসছি। তো এখন ফার্স্টে আমরা এইখান থেকে ভ্রমণ ট্যাক্স দিব, তারপরে এখানকার যে ইমিগ্রেশনের যে
কাজগুলো আছে, এখন আমরা সেগুলো কমপ্লিট করব। তো এইখানে কিন্তু তেমন একটা মানুষ নেই, এখন ঈদের সময়, বাট তেমন একটা কিন্তু মানুষ নেই। তো যাই হোক ভিউয়ার্স, আমরা বাংলাদেশের যে ইমিগ্রেশন অংশটা আছে সেটা কমপ্লিট করে এখন আমরা যে ইন্ডিয়ার অংশটা আছে সেই অংশে যাব। তো আপনারা যারা আসলে কোনো প্রকার হ্যাসেল ছাড়া ইমিগ্রেশন কমপ্লিট করতে চান তারা কিন্তু এই আখাউড়া বর্ডারকে চুজ করতে পারেন, কারণ এইখানে দেখেন আজকে ঈদের আগের দিন, অথচ তেমন কোনো লোকই নেই। আমরা মাত্র 10-15 মিনিটের ভিতরে আমাদের বাংলাদেশ অংশের ইমিগ্রেশনটা আমরা কমপ্লিট করে ফেলছি। এখন যাই আমরা ইন্ডিয়ার অংশে গিয়ে দেখি কতক্ষণের ভিতরে এটা কমপ্লিট করতে পারি। তো আপনারা যারা রিল্যাক্সে যেতে চান তারা এই আগরতলা বর্ডার দিয়ে মানে আখাউড়া বর্ডার দিয়ে ঢুকে তারপর আপনি কিন্তু বিমানে ইন্ডিয়ার যে কোনো জায়গায় ভ্রমণ করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার জন্য কিন্তু যে জার্নিটা অনেক ইজি হয়ে যাবে আর কি। সর্বোপরি 1 ঘন্টার মধ্যে বাংলাদেশ এবং ইন্ডিয়া ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা ইন্ডিয়াতে ঢুকে পড়লাম। চলুন একটু জেনে নেওয়া যাক কী কী ডকুমেন্ট না থাকলে আপনি আখাউড়া বর্ডার দিয়ে ইন্ডিয়া ঢুকতে পারবেন না। তো আপনারা যারা আখাউড়া বর্ডার দিয়ে আপনারা ইন্ডিয়াতে প্রবেশ করবেন, আই মিন আগরতলা দিয়ে আসবেন, তো তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করে দিই। তো আপনারা যদি আসেন সেক্ষেত্রে আপনাদের ইমিগ্রেশনে কী কী তথ্য বা কী কী ডকুমেন্ট সাবমিট করতে হবে। প্রথমত আপনার কিন্তু ডলার এন্ডোর্সমেন্ট বাধ্যতামূলক, এটা যদি না থাকে সেক্ষেত্রে আপনাকে কিন্তু আটকিয়ে দিবে। আর তারপর আপনার চাইবে এনওসি, যদি আপনার ডলার দেখা যায় এন্ডোর্স করা থাকে সেক্ষেত্রে আপনাকে দেখা যায় এনওসির জন্য ধরবে। যদি অনেক সময় রিকোয়েস্ট করে এনওসি থেকে পার পাওয়া যায়, কিন্তু ডলার এন্ডোর্সমেন্ট ছাড়া কিন্তু কোনোভাবেই ঢুকতে দিবে না। তো সেক্ষেত্রে আপনার কিছু জরিমানা করে আপনাকে ঢুকতে হতে পারে, যেটা আমার বন্ধুদের ক্ষেত্রেও হয়েছে। তো এই কাজটা আপনাদের কিন্তু অবশ্যই এই দুটো পেপারস কিন্তু আনতেই হবে আর কি। আর আপনারা যে ট্রাভেল ট্যাক্সটা আছে এটা আপনারা চাইলে ঢাকা থেকে দিয়ে আসতে পারেন বা এইখানে আইসাও দিতে পারেন। এইখানে আইসা দিলে একটু টাইম আপনাদের বেশি লাগবে। তো যাই হোক, আমরা কিন্তু ইন্ডিয়া অলরেডি ঢুকে গেছি, মানে আগরতলা ঢুকে গেছি। তো ঢোকার পরে আসলে আমাদের এই গরমে প্রচুর আসলে পিপাসা পাইছে, তাই আমরা এই যে এই আইসক্রিমগুলো খাবো। তো দেখেন এই আইসক্রিমগুলো কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু 10 টাকা করে, কিন্তু এখানে 20 রুপি মানে বাংলাদেশি টাকায় যদি কনভার্ট করি প্রায় 25 টাকা। তো অনেকেই বলেন যে আসলে বাংলাদেশের জিনিসপত্রের দাম নাকি অনেক বেশি, কিন্তু দেখেন এই একটা আইসক্রিমে কিন্তু আমাদের হিসাবে 15 টাকা বেশি নিচ্ছে আর কি। তো যাই হোক, ইন্ডিয়াতেও কিন্তু জিনিসপত্রের দাম বেশি। তো আপনাদের সামনে আরো বেশ কিছু জিনিসের দাম আমি তুলে ধরবো, তারপর আপনারা কম্পেয়ার করবেন, ঠিক আছে? তো আসলে বাংলাদেশে থাকতে হিন্দি মোটামুটি 2-1টা বলতে পারি, কিন্তু ইন্ডিয়া এলে কি জানি হিন্দি আসলে ভুলে যায়গা। তো আসলে মাঝে মাঝে একটু ভুলভাল হিন্দি বলবো, এটা কিন্তু ম্যানেজ করে নিতে হবে আপনাদেরকে। তো আসলে জিজ্ঞেস করি যে আইসক্রিমটা কেমন, এই যে আমার বন্ধুরা খাইতেছে, তো আইসক্রিমটা কেমন? बहुत अच्छा है, बहुत अच्छा है। बांग्लादेश में खाएगा बट इतनी स्वाद नहीं, इतना अच्छा नहीं। नहीं। আচ্ছা যাই হোক, তো আসলে আপনারা জানেন যে এটার যে ক্যাপটা কি বলবো, এটা কিন্তু বাংলাদেশের মতো, বাট এটার ভিতরে যে আইসক্রিমটা এটা কিন্তু একটু ডিফারেন্স আর কি। তো যাই হোক, এক ইন্ডিয়ান দাদা আসলে হাসতেছে, তো দাদার সাথে একটু কথা বলি। কি অবস্থা দাদা, ভালো আছেন? ভালো ভাই, আপনারা কেমন? সামনে ঈদ আইতেছে, আপনারা কেমন আনন্দ ঈদ কেমন বানাবেন বাংলাদেশে? বাংলাদেশ কি আপনারা এই যে অল ওভার বাংলাদেশ স্টেট কি ছুটি ঘোষণা করছে? হ্যাঁ হ্যাঁ, ঈদের ঈদের তো ছুটি থাকেই, গভর্নমেন্ট ছুটি এবার অনেক দিন পড়ছে আর কি, মোটামুটি মাঝখানে 2 দিন ছুটি নিলে 9 দিনের মতো ছুটি পড়ছে গভর্নমেন্ট ছুটি। এই আপনারা এই 9 দিন কিভাবে কাটাবেন বাংলাদেশে, এই যে ঈদরা কিভাবে উপভোগ করবেন? আমি আরেকটা কথা আপনাকে বলতে চাই, বলতে যে আমাদের এখানে দুর্গাপূজা হয়, আপনাদের এখানে ঈদ হচ্ছে সবচেয়ে বড় ফেস্টিভ্যাল, ঠিক আছে না বাংলাদেশে? তো আমরা যেমন এই দুর্গাপূজাতে আনন্দ করি, আপনারাও তো এরকম ঈদে আইলে এরকম একটা আনন্দ উপভোগ করেন। এতে মানুষের তো কোনো অসুবিধা হয় না, অনেক জাতি মানুষ আছে, তাদের মধ্যে কোনো বিবাদ, তাদের মধ্যে তো আনন্দ। এটা এটা এই জিনিসটা আপনার থেকে জানতে চাই। এই জিনিসটা ওই জায়গাতে অত বিভিন্ন ধর্মের লোক আছে, খ্রিস্টান মুসলিম সব ধর্মের লোকেরাই আছে। তো সব ধর্মের লোকেরাই দেখা যায় যেমনটা দুর্গাপূজাতে হিন্দুরা করে, ঠিক এই ঈদের সময় কিন্তু হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবাই মুসলমানদের সাথে একইভাবে এটা উদযাপন। ভালো ভালো, আমরা তো এইটাই চাই, এইটাই আনন্দ, এই আনন্দ এটাই আমরা চাই সবাই মিললে
যেতে এত একটা বড় একটা বাংলাদেশ আমাদের পাশাপাশি দেশ, এটা আপনারা ঈদ একটা সবচেয়ে বড় একটা ধর্মের একটা অনুষ্ঠান, এটাকে সুন্দরভাবে অনুষ্ঠানটা কাটান, এটাই ভালো। এটা আমরাও চাই, আমরা ইন্ডিয়াবাসী চাই সুন্দরভাবে আপনারা ঈদটা প্রতিপালিত করেন। ধন্যবাদ। তো দেখতেই পেলেন যে দাদা আসলে কি অমায়িক একটা লোক, কত সুন্দরভাবে তিনি আসলে তার মনের যে ব্যক্তি সেটা কিন্তু প্রকাশ করেছে আর কি। তো যাই হোক, দাদাকে আসলে দাওয়াত থাকলো বাংলাদেশে যাওয়ার জন্য, অবশ্যই বাংলাদেশে যাবেন। বাংলাদেশের মানুষ অনেক, বাংলাদেশ আগে আমাদের মাতৃভূমি ছিল বাংলাদেশে, পিতৃমাতৃ আমার দাদু দিদা বাংলাদেশে ছিল, কিন্তু ওখান থেকে আমরা 1971-এর পর আমরা ইন্ডিয়াতে চলে আসছি। তখন আমি অনেক ছোট ছিলাম, 7-8 মাসের আমি ছোট একদম শিশু ছিলাম। তো যাই হোক ভিউয়ার্স, আমরা প্রথমে আমাদের বাংলা টাকাকে রুপিতে কনভার্ট করে নিলাম। তো এখন যে রেটটা আমাদেরকে আজকে দিল, আজকে ঈদের আগের দিন, আজকে 16 জুন, আজকে আমাদেরকে দিয়েছে আপনার বাংলা টাকায় রুপিতে কনভার্ট করলে আমাদেরকে 100 টাকায় দিয়েছে 70 টাকা 20 পয়সা। ঠিক আছে, তো আপনারা যদি ঘুরতে আসেন সেক্ষেত্রে 70 টাকা 20 পয়সায় আপনার কত টাকা পাবেন সেই হিসাব করে টাকা নিয়ে আসবেন আর কি। তো এখন এটা চলতেছে, তো ঈদের আগ পর্যন্ত ছিল 71 টাকা 50 পয়সা ছিল, বাট এখন দিচ্ছে 70 টাকা, মানে 70 রুপি 20 পয়সা। বর্ডার থেকে টাকাকে রুপিতে কনভার্ট করে 100 টাকায় একটি অটো রিজার্ভ করি কামান চৌমনি পর্যন্ত। আচ্ছা, ওই বটতলাটা কত দূরে এখান থেকে? বটতলা কি আগে না কামাল চৌমনি আগে? আগে বটতলা পরে। আচ্ছা, তো যাই হোক ভিউয়ার্স, আমরা আগরতলা বর্ডার থেকে একটা অটো রিজার্ভ নিলাম কামাল চৌমনি, যেটা আগরতলার আসলে মেইন সিটির যে পয়েন্টটা বলে, এখানে আমাদের জনপ্রতি আসলে 20 রুপি করে নিয়েছে। আমরা 5 জনে 100 টাকা দিয়ে এটা রিজার্ভ নিয়েছি। আসলে নতুন এক দেশ, নতুন এক শহর, আসলে নতুন এক অনুভূতি। তো এখানে আসার পর আমি যে জিনিসটা দেখলাম আর কি, তো এখানে যে দুই ধারের যে বিল্ডিং গুলা দেখলাম যে খুবই সুসজ্জিত, অনেক ডিজাইন করা, আর বিশেষ করে বিল্ডিং গুলো কিন্তু খুব একটা বড় না, 2 তলা 3 তলা, ঠিক আছে, এর উপরে বিল্ডিং কিন্তু খুব কম। তো যাই হোক, আসলে এই যে শহরটা আসার পরে দেখলাম যে মোটামুটি কিন্তু নিট এন্ড ক্লিন আছে আর কি, ঠিক আছে, এত গ্যাঞ্জাম নেই, কোলাহল নেই আর কি। তো আপনারা যদি কখনো ত্রিপুরাতে আসেন তাহলে আপনাদের কিন্তু যদি আপনারা শান্ত পরিবেশ চান সেক্ষেত্রে কিন্তু ত্রিপুরাটা কিন্তু বেস্ট, আগরতলাটা কিন্তু বেস্ট। তো যাই হোক, এই আগরতলা পুরোটা আমরা ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকে সবকিছু তুলে ধরার চেষ্টা করবো। তো যাই হোক ভিউয়ার্স, আমরা কিন্তু অলরেডি কামান চৌমনি চলে আসছি। তো এই জায়গাটার নাম কামান চৌমনি হওয়ার কারণ তো দেখতে পাচ্ছেন যে এখানে রাস্তার মাঝখানে একটা কামান কিন্তু স্মৃতি হিসাবে আছে। আর কামান চৌমনির নামটি এসেছে বাংলা শব্দ কামান থেকে, যার ইংরেজি অর্থ কামান। ত্রিপুরার রাজা দন্ডমাণিক্য যখন যুদ্ধে হোসেন শাহের সৈন্যদের পরাজিত করেন তখন তাদের কামানগুলো বাজেয়াপ্ত করা হয়, যা পরে এই স্থানে স্থাপন করা হয়েছিল, আর সেখান থেকেই এই নামটির উৎপত্তি হয়েছে, যা বর্তমানে আগরতলার একটি অনন্য আইকন। আর যদি ভালো কিংবা রিজনেবল প্রাইজের কোনো হোটেল পেতে চান তাহলে সরাসরি এখানে চলে আসতে পারেন। বন্ধুরা, এই কামান চৌমনি পৌঁছেই আমরা একটি হোটেল ভাড়া করি। কম খরচে হোটেল ভাড়া সহ আগরতলা সিটি ঘুরে দেখার সুন্দর একটি ভ্রমণ গাইডলাইন আগামী পর্বে আপনাদের সামনে তুলে ধরব। তাই পরবর্তী পর্বটি দেখতে সুজিতন ট্রাভেল চ্যানেলের সাথেই থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে।